জব পাওয়ার ১ বছরের মধ্যেই ২টা প্রমোশন পেয়েছ। এইবার তোমার থেকে বড়সড় একটা ট্রিটের আশা তো করতেই পারি, তাই না মেহু? কথাটা শুনে সামনের চেয়ারে হাসি মুখে বসে থাকা শেফা নামের মেয়েটার দিকে মুখ তুলে তাকালো মেহু। তারপর আলতো হেসে বলল, হ্যাঁ অবশ্যই, কবে ট্রিট চাও বলো? শেফা খুশিতে গদগদ হয়ে কিছুটা দুষ্টুমির ছলে বলল, চাইলে এখনই দিতে পারো। আমি মাইন্ড করব না, আমার আবার ফ্রিতে খেতে ভালোই লাগে। শেফার কথা শুনে মেহু শব্দ করে হাসল। তারপর হাসি মুখেই শেফাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা চলো, তুমি আজকে যা যা খেতে চাও আমি তোমাকে তাই তাই খাওয়াবো। মেহুর কথা শেষ হতেই কেবিনের দরজা খুলে কেউ একজন ভিতরে ঢুকতে ঢুকতে মেহুর কথার রেশ ধরেই বলে উঠল, ও আচ্ছা, শেফার একার জন্যই শুধু ট্রিট বরাদ্দ হয়েছে তাই না? আমরা বুঝি তোমার কেউ না? আমরা বুঝি কেউ তোমার থেকে ট্রিট পাবো না? তনয়ের অভিমান মিশ্রিত কণ্ঠের কথা শুনে মেহু বলে উঠল, সবার জন্যই ট্রিট বরাদ্দ আছে, শুধু একমাত্র তুমি ছাড়া। তুমি যদি একটু কম কম খেতে তাহলে তোমাকেও ট্রিট দেওয়ার কথা চিন্তা করতাম, কিন্তু তুমি যেই পরিমাণ খাও তাতে দেখব সবার জন্য বরাদ্দ করা খাবার তুমি একাই সাবার করে দিয়েছ। তাই তুমি যাই বলো না কেন, এইবার আমি ভুলেও তোমাকে ইনভাইট করছি না। তনয় দাঁত বের করে হেসে বলল, তোমার ইনভাইট দেওয়ার আশায় আমি কি বসে আছি কিনা? আমি অলরেডি ইনভাইট পেয়ে গেছি। মেহু ভ্রুকুচকে বলল, কিসের ইনভাইট পেয়ে গেছো? তোমার প্রমোশনের। জিজু একটু আগেই আমাদের সবাইকে কল করে সন্ধ্যায় তোমাদের বাসায় যাওয়ার জন্য ইনভাইট করেছে। বলেছে উনি নিজের হাতে রান্না করে আমাদের সবাইকে খাওয়াবেন। তনয়ের কথা শুনে মেহু অবাক কণ্ঠে বলে উঠল, হোয়াট? তনয় এগিয়ে এসে শেফার পাশের চেয়ারটায় বসে উৎফুল্ল কণ্ঠে বলল, আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি জিজুর সাথে দেখা করার জন্য। এই ১ বছরে তোমাকে কতবার বলেছি আমাদেরকে জিজুর সাথে আলাপ করাও, কিন্তু আলাপ করানো তো দূরের কথা, তুমি ওনার একটা পিক অবধি আমাদের দেখতে দাওনি। আচ্ছা মেহু, একটা বলো তো, তোমার বরকে দেখলে আমরা কি ওনাকে খেয়ে ফেলতাম নাকি? তনয়ের কথা শেষ হতে না হতেই মেহু দ্রুত উঠে দাঁড়ালো। তারপর নিজের জিনিসপত্রগুলো ব্যাগে ঢোকাতে ঢোকাতে ব্যস্ত স্বরে বলে উঠল, এই লোকটাকে কতবার বলেছি কিচেনে না যেতে, তাও যদি আমার একটা কথা শোনে, হাত পা কেটে ফেললে কি যে হবে একমাত্র আল্লাহ মাবুদই জানে। আল্লাহ, তুমি রহমত করো। মেহু একা একাই বিড়বিড় করে কথাগুলো বলে সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দ্রুত কেবিনের দরজার দিকে পা বাড়ালো। পেছন থেকে তনয় মেহুকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ মেহু? জিজু আমাদের রান্না করে খাওয়াতে চেয়েছে, তাই জিজুকে পেটাতে যাচ্ছ নাকি? তনয়ের কথা শুনে মেহু অসহায় কণ্ঠে বলল, আমাকে কি তোমার এতটা ছোট মনের মানুষ মনে হয় তনয়? এর আগে কখনো সুযোগ হয়নি, তাই তোমাদের কাউকে বাসায় ডাকিনি। তবে আজকে যখন সুযোগ হয়েছে তখন তোমরা অবশ্যই আজকে সন্ধ্যায় আমাদের বাসায় এসো। আজকে আমি তোমাদেরকে আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তির সাথে আলাপ করিয়ে দেব। আপাতত আমি যাচ্ছি। হৃদয় বাসায় একা আছে, একা একা রান্না করতে গিয়ে কি থেকে কি করে ফেলবে আল্লাহ জানে। কথাটা বলে মেহু আর ১ মিনিটও ওখানে দাঁড়ালো না। কেবিনের দরজা খুলে দ্রুত কেবিন থেকে বের হয়ে গেল। তনয় মেহুর যাওয়ার দিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। এসব দেখে এখন আর ওরা কেউ অবাক হয় না, কারণ গত ১ বছর ধরেই ওরা সবাই মেহুর এই পাগলামিগুলো দেখে আসছে। মেয়েটা নিজের কাজের প্রতি যথেষ্ট সিনসিয়ার, খুব মনোযোগ দিয়ে এবং গুছিয়ে নিজের কাজগুলো করে, কিন্তু যখন ওর হাজব্যান্ডের কোনো খবর শুনে তখন যেন মেয়েটা অন্য একটা জগতে চলে যায়। এই তো কিছুদিন আগের কাহিনী। মেহু, তনয়, শেফা সহ ওদের আরও কিছু কলিগ দুপুরবেলা একসাথে বসে লাঞ্চ করছিল। তখনই মেহুদের বাসার সার্ভেন্ট ওর কাছে কল করে জানায় হৃদয় নাকি মেহুকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিরিয়ানি রান্না করছিল। তখন নাকি হৃদয়ের হাতে তেল ছিটকে পড়ে ওর হাত পুড়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে মেহু পুরো পাগলের মতো হয়ে গেছিল। তার চারপাশে কি হচ্ছিল সেদিকে ওর বিন্দুমাত্র খেয়াল ছিল না। ও খাবার দাবার ওখানেই সব ফেলে রেখে ছুটি চাওয়ার জন্য দ্রুত দৌড়ে বসের কেবিনে চলে গিয়েছিল, কিন্তু বস ওকে ছুটি দেওয়ার জন্য সাফ সাফ মানা করে দেয়। বস মানা করে দেওয়ায় মেহু সেদিন ফ্লোরে হাঁটু ভেঙে
বসে ওনার পা ধরে হাউমাউ করে কেঁদেছিল। মেহুর কান্না দেখে ভদ্রলোক নিজেও কেঁদে দিয়েছিলেন। সাথে তনয়, শেফা, ওদেরও গাল গড়িয়ে অনবরত পানি পড়ছিল। একজন স্বামীকে যে তার স্ত্রী এতটা ভালোবাসতে পারে সেটা ওদের ভাবনারও বাহিরে ছিল। ওরা অবাক হয়ে তাকিয়ে সেদিন শুধু মেহুর পাগলামিগুলো দেখেছে। অতঃপর বস ছুটি দেওয়ায় মেহু দ্রুত সেদিন বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর পিছনে ফেলে রেখে যায় কিছু মানুষকে, যারা অশ্রুসিক্ত চোখে অবাক হয়ে শুধু ওর যাওয়ার দিকেই তাকিয়েছিল। এই 1 বছরে মেহুর এরকম আরও অনেক অনেক পাগলামি দেখেছে তনয়। এইসব দেখে ওর মনে হৃদয়কে দেখার তীব্র ইচ্ছে জেগেছে। তনয় দেখতে চায় কে সেই হৃদয়, যার সামান্য একটুখানি আঘাত লাগলেও এই মেহু নামের ভদ্র ম্যাচিউরের মেয়েটা পাগলের মতো বিহেভ করতে শুরু করে। দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে সেই হৃদয়ের কাছে ছুটে যায়। দুনিয়ার কোনো কিছুতে তখন তার হুঁশ থাকে না। তনয়ের এসব ভাবনার মাঝেই পাশ থেকে শেফা বলে উঠল, কি ব্যাপার মিস্টার ভাবন্তী কুমার, তখন থেকে কি এত এত ভেবে যাচ্ছ? শেফার কথায় তনয় ভাবনার জগৎ থেকে বের হয়ে একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ভাবছি তোর সাথে বিয়ে ক্যান্সেল করে মেহুর মতো বর পাগল একটা মেয়েকে খুঁজব। তোকে দিয়ে আর যাই হোক, সংসারটা কখনো হবে না। তনয়ের কথা শুনে শেফা দাঁত বের করে হেসে বলল, ছাগলের গলায় ডায়মন্ডের মালা মানায় না তনয়, তাই এমন রামছাগল মার্কার চেহারা নিয়ে মেহুর মতো সর্বগুণ সম্পূর্ণ টাইপ মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিস না। তোর জন্যে আমি ঠিক আছি। শেফার কথা শুনে তনয় চোখ ছোট ছোট করে শেফার দিকে তাকালো। শেফা একটা ভেঙচি কেটে কেবিন থেকে বের হয়ে গেল। তনয় শেফার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এক হচ্ছে মেহু, যে বর ছাড়া কিচ্ছু বোঝে না, আর এক হচ্ছে এই মেয়ে। রিলেশনের 4 বছর হয়ে গেল, এঙ্গেজমেন্ট হয়ে বিয়েও ঠিক হয়ে গেল, অথচ আজ অবধি আমাকে 4 আনা দিয়েও পাত্তা দিল না। খবিশ মেয়ে একটা। একে বিয়ে করলে যে আমার কি অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহই জানে। অটো এসে 5 তলা একটা বিল্ডিংয়ের সামনে থামতেই ঝটফট অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির দিকে পা বাড়ালো মেহু। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে 4 তলার একটা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল টিপতে লাগলো। এভাবে কলিং বেল কয়েকবার বেজে উঠতেই ভেতর থেকে একজন মধ্যবয়সী ভদ্রমহিলা এসে দরজা খুলে দিলেন। মেহু ভদ্রমহিলাটির দিকে তাকিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল, আম্মা আপনি কখন আসলেন? মেহুর প্রশ্নের উত্তরে ভদ্রমহিলাটি স্মিত হেসে বলল, গতরাত রাতে হৃদয় ফোন করে বলল তোমার নাকি প্রমোশন হয়েছে, তাই ও তোমার কলিগদের ইনভাইট করে বাসায় নিয়ে এসে ট্রিট দিতে চাই। আমাকে আর তোমার আব্বাকে আসতে বলল, তাই সকাল সকাল উঠেই আমি আর তোমার আব্বা এখানে চলে এসেছি। এসে দেখি আমার ছেলে বসে বসে ছুরি দিয়ে পেঁয়াজ কাটছে আর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। ভাবো কত গুণবতী ছেলে আমার। কথাটা বলে হৃদয়ের মা শব্দ করে হেসে দিলেন, কিন্তু ওনার কথা শুনে মেহুর মুখটা ভয়ে একদম চুপসে গেল। হৃদয়ের মা মেহুর ভয়ার্ত মুখটার দিকে একবার তাকিয়ে ওর পা থেকে মাথা অবধি ভালো করে নজর বুলিয়ে দিলেন। তারপর চিন্তিত কণ্ঠে বলল, তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন মা? কিছু কি হয়েছে? কেউ কিছু বলেছে? মেহু হৃদয়ের মাকে সাইড কাটিয়ে বাসার ভেতরে ঢুকে শুকনো কণ্ঠে বলে উঠল, না মা, আমার কিছু হয়নি। তুমি আগে এটা বলো, হৃদয় কোথায় আছে? হৃদয়ের মা চিন্তিত মুখে বললেন, হৃদয় তো ওর রুমেই আছে দেখলাম, কিন্তু কে? হৃদয়ের মা পুরো কথাটা শেষ করার আগেই মেহু দ্রুত পায়ে বেডরুমের দিকে ছুটে গেল। গিয়ে দেখল হৃদয় বেডের সাথে হেলান দিয়ে বসে আরামসে ফোন স্ক্রল করছে। হৃদয়কে এতটা রিল্যাক্স হয়ে বসে থাকতে দেখে মেহুর মেজাজ তুঙ্গে উঠে গেল। ও ওর হাতে থাকা ব্যাগটাকে তুলে হৃদয়ের গায়ের উপর ছুঁড়ে মারল। আচমকা আক্রমণে হৃদয় হকচকিয়ে উঠে সামনে তাকালো। সামনে তাকিয়ে মেহুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর ভ্রুকুঞ্চিত কুঁচকে এলো। মেহু রাগে চিল্লিয়ে বলল, এইদিকে আমি টেনশনে মরে যাচ্ছি, আর তুমি এখানে বসে ফোন টিপছ? আমাকে টেনশনে রাখতে না পারলে তোমার শান্তি লাগে না, তাই না? মেহুর কথা শুনে হৃদয় অবাক কণ্ঠে বলল, যাব বাবা, আমি আবার কি করলাম মেহু?
কথা নেই বার্তা নেই তুমি এসে অযথা আমাকে বকাবকি শুরু করলে। কেন বলো তো? মেহুদ তেরে হৃদয়ের কাছে এসে গিয়ে বলল, কি করেছ সেটা আবার আমাকে জিজ্ঞেস করছো? তোমাকে আমি কতবার বলেছি যে তুমি রান্নাঘরের চারপাশেও যাবে না? তারপরেও তুমি কোন সাহসে রান্নাঘরে গিয়েছিলে? যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন কি হতো? মেহুর কথা শুনে হৃদয় চোখ ছোট ছোট করে মেহুর দিকে তাকালো। তারপর এক ভ্রু উপরে উঠিয়ে বলল, তখন যা হবার হতো। এখন তো কিছু হয়নি, তাই না? আর আমি রান্নাঘরে গিয়ে বেশি কিছু করিনি। শুধু সবজি আর মশলাগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি আর একটু পেঁয়াজ কেটেছি। এর মধ্যেই মা চলে এসেছে। তারপর আর আমাকে কিছু করতে হয়নি। মেহু জোর গলায় বলল, ওইগুলোই বা তুমি কেন করতে গিয়েছো? এসবের কি কোনো দরকার ছিল? তুমি সবাইকে ট্রিট দিতে চাও সেটা আমাকে বলতে পারতে। আমি সব কিছু গুছিয়ে রেখে যেতাম। তুমি কেন এই অযথা প্রেশারগুলো মাথায় নিতে গেলে? মেহুর কথা শুনে হৃদয় ওর দিকে কিছুক্ষণ নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা হতাশ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, এইটুকু কাজ করলে আমি মরে যাব না মেহু। আমি কোনো বাচ্চা নই যে এই সামান্য কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটাবো। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি যখন তোমাকে বিয়ে করে এই ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম তখন তুমি একটা অবুঝ মেয়ে ছিলে। নিজের কাজটাও ঠিকমতো করতে পারতে না। ওই সময়টাই তোমার রান্না থেকে শুরু করে তোমার যাবতীয় সব কাজ আমিই করে দিতাম কিন্তু। হৃদয়ের কথার রেশ ধরে মেহু আনমনা হয়ে বলে উঠল, তখনকার মধ্যের আর এখনকার মধ্যের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হৃদ। তখন তুমি হেঁটে চলে খুব ইজিলি সব কিছু করতে পারতে, কিন্তু এখন তো তুমি। কথাটা পুরো শেষ করার আগেই মেহুর চোখ পড়ল হৃদয়ের উপর। হৃদয় স্থির দৃষ্টিতে মেহুর দিকেই তাকিয়ে আছে। ঝোঁকের বসে কি বলে ফেলেছে সেটা বুঝে উঠতে মেহুর কলিজার মধ্যে ধক করে উঠল। ও শুকনো একটা ঢোকিলে হৃদয়ের থেকে দৃষ্টি সরিয়ে ফ্লোরের দিকে তাকিয়েই হৃদয় গম্ভীর কণ্ঠে বলে উঠল, তখন তো সক্ষম ছিলাম, তাই আমি কোনো কাজ করতে গেলে তোমার টেনশন হতো না। বরং আমাকে মেয়েদের মতো কাজ করতে দেখে তুমি হাসতে। কিন্তু এখন তো অক্ষম হয়ে গেছি, তাই আমার জন্য তোমার ভীষণ চিন্তা হয়। অবশ্য চিন্তা বললে ভুল হবে। অ্যাকচুয়ালি আমার অক্ষমতা দেখে তোমার আমার প্রতি দয়া হয়, তাই না? সেজন্যই তো এখন তুমি আমাকে কাজ করতে দেখলে এমন উদ্গ্রীব হয়ে ওঠো। হৃদয়ের কথা শেষ হতেই মেহু মাথা উঠিয়ে অশ্রুসিক্ত চোখে ওর দিকে তাকালো। ও মেহুর দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। মেহু অসহায় দৃষ্টিতে হৃদয়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে হুট করেই ছুটে গিয়ে হৃদয়কে জড়িয়ে ধরল। হৃদয় আগের মতো করেই মুখ ঘুরিয়ে শক্ত হয়ে বসে রইল। মেহু ওকে শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কান্না করতে করতে বলে উঠল, আমি ওভাবে কথাটা বলিনি হৃদ। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আগে তো আমি সবসময় তোমার সাথেই থাকতাম। তোমার কি হয়েছে না হয়েছে সেটা নিজের চোখে দেখতে পারতাম। তাই তখন আমার তোমাকে নিয়ে এত ভাবতে হতো না। কিন্তু এখন তো দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকি। ঠিকমতো তোমার যত্ন নেওয়ারও সময় পাই না। তুমি সারাদিন বাসায় বসে কি করো সেটাও আমার জানা থাকে না। তাই আজকাল তোমাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়, ভয় হয়। মনে হয় আবারও তোমাকে হারিয়ে ফেলবো না তো। কথাগুলো বলে মেহু হিঁচকি দিয়ে কাঁদতে লাগলো। হৃদয় নিজের এক হাত মেহুর মাথার উপরে আলতো করে রেখে নরম স্বরে বলল, আই এম সরি। আমি তোমাকে আঘাত করতে চাইনি মেহু। আসলে তোমাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এই ব্যাপারে তোমাকে আগে থেকে আমি কিছুই জানাইনি। প্লিজ তুমি এভাবে কেঁদো না। আজকের দিনটাই তুমি এভাবে কাঁদলে আমার সব সারপ্রাইজ মাটি হয়ে যাবে। হৃদয়ের কথা শুনেও মেহুর নিজের কান্না থামালো না। হৃদয়ের বুকে মাথা মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মেহুর রীতিমতো হেঁচকে উঠে গেছে। হৃদয় নিজের দুহাত দিয়ে মেহুকে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তারপর আদুরে গলায় বলল, আরে এত কাদার কি হলো? আমি কি তোমাকে বকেছি? তুমি তো নিজেই আমাকে বকা দিলে, আর এখন নিজেই আবার আমাকে জড়িয়ে ধরে কাঁদছ। এসবের কোনো মানে হয় মেহু? কান্না থামাও বলছি। হৃদয়ের এবারের কথাতেও মেহুর কোনো ভাবান্তর হলো না। ও আগের মতো করেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে যাচ্ছে।
হৃদয় এবার খানিকটা বিরক্ত হওয়ার ভান করে বলল, দিনকে দিন তুমি একটা ছিঁচকাতুনে হয়ে যাচ্ছ মেহু। আজকাল তোমাকে কিছু বললেই তুমি ভেবে করে কান্নাকাটি শুরু করে দাও। আর একবার শুরু হয়ে গেলে তোমার এই ফাটা রেডিওর মতো কণ্ঠ থামতেই চায় না। চিল্লিয়ে চিল্লিয়ে আমার মাথ কানের সব পোকা আধমরা বানিয়ে দাও। এভাবে যদি চলতে থাকে না, তাহলে তোমার এই বেসুরো কণ্ঠের চিৎকারের হাত থেকে বাঁচার জন্য আমাকে তোমার রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হবে। হৃদয়ের লাস্টের কথাটা শুনে মেহুর কান্না হুট করেই একেবারে বন্ধ হয়ে গেল। ও হৃদয়ের বুক থেকে মাথা উঠিয়ে ওর মুখের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, আমার রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হবে মানে? কি বলতে চাইছো তুমি? হৃদয় দাঁত বের করে হেসে বলল, মানে খুব সোজা। তোমাকে তাড়িয়ে দিয়ে আমি আরেকটা সুরেলা কণ্ঠী মেয়েকে বিয়ে করব। রোজ রোজ তোমার এই বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। হৃদয় কথাটা শেষ করতে না করতেই মেহু অগ্নিমূর্তি ধারণ করল। ওর কান্না ভেজে চোখ জোড়া মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে গেল। ও রাগে ফুঁসতে ফুঁসতে দুহাতে হৃদয়ের টি শার্টের কলার শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, খবরদার, আজকে যা বলেছিস বলেছিস। ভবিষ্যতে যদি এমন কথা মাথাতেও আনিস, তাহলে সেদিন তোর একদিন কি আমার একদিন। আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাবলে তোকে আমি কুচি কুচি করে কেটে রোদে শুকাতে দিব বলে দিলাম। মেহুর কথা শুনে হৃদয় ফিক করে হেসে দিল। ও বেশ ভালো করেই জানতো যে মেহুকে এসব কথা বললে মেহুর কান্নাকাটি সব মুহূর্তের মধ্যে জানালা দিয়ে পালিয়ে যাবে। তাই ও ইচ্ছে করেই এসব বলেছে। আর যেটা ভেবেছিল সেটাই হয়েছে। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহু আর হৃদয়ের সব কথাই শুনেছেন হৃদয়ের মা। কথাগুলো শুনতে শুনতে কখন যে ওনার নিজের চোখের পাপড়িগুলো পানিতে ভিজে উঠেছে সেটা উনি নিজেই খেয়াল করেননি। এই এতগুলো বছরে মেহুকে উনি যতবার দেখেছেন, ততবার মেয়েটার ব্যবহার দেখে উনি শুধু অবাকই হয়ে গেছেন। কি অদ্ভুত এই মেয়েটা। ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে যখন পুরো পৃথিবীর মানুষ ওনার ছেলের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, তখন এই মেয়েটা নিজেকে শক্ত করে ওনার ছেলের পাশে এসে দাঁড়িয়ে ওর দিকে নিজের কাঁধ বাড়িয়ে দিয়েছিল। সেই কাঁধে ভর দিয়েই হৃদয় দ্বিতীয়বার আবার উঠে দাঁড়িয়েছিল। নিজের অক্ষমতা ভুলে আরেকবার বেঁচে থাকার চেষ্টা করেছিল। মেয়েটা প্রত্যেকটা পদে পদে হৃদয়কে বেঁচে থাকার জন্য সাহস জুগিয়েছে। অথচ ওনারা এই মেয়েটাকেই হৃদয়ের বউ হিসেবে অযোগ্য বলেছিলেন। মেহু অনাথ বলে হৃদয়ের সাথে ওর বিয়েটা ওনারা মেনে নিতে চাননি। কিন্তু এতদিন ধরে মেহুকে দেখার পর ওনারা এইটুকু বেশ ভালো করেই বুঝে গেছেন যে হৃদয়ের লাইফ পার্টনার হিসেবে মেহুর চেয়ে যোগ্য মেয়ে আর হতেই পারে না। হৃদয়ের মা বেশ ভালো করেই বুঝতে পারছে যে ওনার ছেলে সবার সাথে যুদ্ধ করে সবার বিরুদ্ধে গিয়ে যাকে নিজের বউ করে নিয়ে এসেছে সে আসলেই কোনো কয়লা না, আস্ত একটা হিরে, যাকে ওনারা চিনতে ভুল করলেও ওনাদের ছেলে চিনতে ভুল হয়নি। সে বেছে বেছে ঠিক মানুষকেই নিজের জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছেন। সন্ধ্যা 6:45। মেহুদের বাসার ড্রয়িং রুমে বসে হৃদয়ের বাবা, হৃদয়ের মা, তনয়, শেফা আর ওদের অফিসের বস সহ ওদের আরও কিছু কলিগসরা মিলে আড্ডা দিচ্ছে। মেহু কিচেনে বসে স্ন্যাক্স বানাচ্ছে। হৃদয় রুমের মধ্যে বেডের উপর বসে বসে ফোন কাটছে। মেহু স্ন্যাক্স বানানো শেষে সেগুলোকে সুন্দরভাবে ট্রেতে সাজিয়ে ড্রয়িং রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় দেখতে পেল হৃদয় রুমের মধ্যে বসে বসে ফোন টিপছে। মেহু রুমের মধ্যে একটু উঁকি দিয়ে লো ভয়েসে বলল, তুমি এখনো এখানে বসে আছো কেন? ওদের সাথে দেখা করতে যাবে না? সেই কখন থেকে ওরা তোমার সাথে কথা বলার জন্য ওয়েট করছে, আর তুমি এখানে বসে ফোন টিপছ? মেহুর গলার আওয়াজ পেয়ে হৃদয় ফোন থেকে চোখ সরিয়ে মেহুর দিকে তাকালো। তারপর কিছুটা ইতস্তত সরে বলল, অ্যাকচুয়ালি ওদের সামনে যেতে আমার ভীষণ নার্ভাস লাগছে, সাথে লজ্জাও লাগছে, তাই যেতে পারছি না। হৃদয়ের কথা শুনে মেহু একটা হতাশ নিঃশ্বাস ফেলল। তারপর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, আপনি তো নতুন বউ, তাই লজ্জা লাগাটাই স্বাভাবিক। ওকে, কোনো ব্যাপার না, আপনি এখানে বসে থাকুন, আমি এসে আপনাকে কোলে করে নিয়ে যাচ্ছি।
কথাটা বলে মেহু ট্রে হাতে হনহনিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমে এসে মেহু ওর হাতে থাকা ট্রেটা কাউচের সামনে থাকা টি টেবিলের উপর রাখতেই শেফা পিঞ্চ করে মেহুকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে, আমাদের দেখে তোর বর ভয় ভয় পেয়ে গেল নাকি? এতক্ষণ হয়ে গেল এসে বসে আছি, অথচ তার কোনো খবর নেই যে। মেহু সোজা হয়ে দাঁড়িয়ে একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তার এখানে আসতে নাকি ভীষণ লজ্জা লাগছে। শেফা অবাক হয়ে কিছুক্ষণ মেহুর দিকে তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে বলল, বেশি লজ্জা লাগলে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে তারপর নিয়ে আই, তাহলে আর লজ্জা লাগবে না। শেফার কথা শুনে সবাই হেসে দিল। মেহু দরজা দিয়ে ভেতরের দিকে যেতে যেতে বলল, বুদ্ধিটা খারাপ না, দাঁড়া, লজ্জাবতী নতুন বউকে একটু শাড়ি পরিয়ে নিয়ে আসি। কথাটা বলতে বলতে মেহু ভিতরে চলে গেল। সবাই আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। কিছু সময় পর সবার চোখ গেল দরজার দিকে। মেহু দাঁড়িয়ে আছে, ওর পাশে একটা ছেলে। ছেলেটাকে দেখে কারো আর বুঝতে বাকি রইল না যে এটাই হৃদয়। সবাই হাসি হাসি মুখ করে হৃদয়ের দিকে তাকাতেই হৃদয় দরজার কাছ থেকে ধীর পায়ে সোফার দিকে এগিয়ে আসতে লাগলো। মুহূর্তের মধ্যে সবার মুখের হাসি গায়েব হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ক্র্যাচে ভর দিয়ে হেঁটে আসা ছেলেটার দিকে। হৃদয় হাসি মুখে কাউচের কাছে আসতেই মেহু ওকে ধরে কাউচের উপর বসিয়ে দিল। তারপর ক্র্যাচটা নিয়ে এক সাইডে রেখে দিল। শেফা, তনয় সহ বাকিরা সবাই হৃদয়ের সাথে নর্মালি কথা বলছে ঠিকই, কিন্তু ওদের চোখে মুখে রয়েছে ভীষণ রকম কৌতূহলের ছাপ। মেহু বেশ ভালোই বুঝতে পারছে ওদের কৌতূহলের কারণটা, কিন্তু তাও আপাতত ও এই টপিকে কথা বলে হৃদয়কে আপসেট করে দিতে চায় না। তাই চোখের ইশারায় সবাইকে আশ্বস্ত করে শান্ত থাকতে বলল। সবাই নিজেদের অদম্য কৌতূহলকে মনে চেপে রেখে হৃদয়ের সাথে নর্মালি কথা বলতে লাগলো। রাত 10টা। ডিনার করে হাতে ডেজার্টের বাটি নিয়ে শেফা আর তনয় বেলকনিতে আসলো। ওদের পেছন পেছন মেহুও বেলকনিতে এসে মৃদু হেসে তনয় আর শেফাকে উদ্দেশ্য করে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভেতরে আসো। শেফা ওর হাতে থাকা কাস্টার্ডের বাটিটা বেলকনির রেলিংয়ের উপর রেখে এগিয়ে এসে মেহুর সামনে দাঁড়ালো। তারপর শান্ত স্বরে বলল, মেহু, এসব কখন হলো আর কিভাবেই বা হলো? তুমি এই ব্যাপারে আমাদের আগে কিছু জানাওনি কেন? মেহু শেফার কথার আগামাথা কিছু বুঝতে পারছে না, না পেরে বলল, কিসের কথা বলছো শেফা? আমি কিন্তু তোমার কথাটা ঠিক বুঝতে পারিনি। আমি হৃদ ভাইয়ার কথা বলছি মেহু। ওনার পায়ের এমন অবস্থা কিভাবে হলো আর কবে বা হলো? শেফার কথা শুনে মেহু একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রেলিংয়ের উপর দুহাত রেখে বাইরের অন্ধকারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রায় 2 বছর আগের হৃদয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে ও সাংঘাতিক রকমের ইনজুর্ড হয়। ওকে বাঁচানোই প্রায় অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছিল ডাক্তারদের কাছে। ডাক্তারেরা বহু প্রচেষ্টার পর আল্লাহর অশেষ রহমতে ওর জীবন বাঁচাতে পেরেছিলেন সেদিন, কিন্তু ওর পাটাকে আর বাঁচাতে পারেননি। ওর পায়ের ইনজুরিটা এতটাই ভয়াবহ ছিল যে ডাক্তারদের ওর ডান পাটাকেই কেটে বাদ দিতে হয়েছে। মেহুর কথা শেষ হতেই শেফা আর তনয়ের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। ওরা দুজনেই হতভম্ব হয়ে মেহুর দিকে তাকিয়ে আছে। মেহু এখনো অন্ধকারের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। শেফা আটকে আসা কণ্ঠে বলল, 2 বছর একটা পঙ্গু মানুষের সাথে কিভাবে সংসার করেছো মেহু? তোমার মতো সুন্দরী শিক্ষিত একটা মেয়ে চাইলেই তো ওর থেকে হাজারটা ভালো অপশন পেয়ে যেত। তাহলে অযথা কেন নিজের লাইফটা এভাবে নষ্ট করলে? শেফার কথা শুনে মেহু হা হা করে হেসে দিল। হাসতে হাসতে শেফার দিকে তাকাতেই শেফা চমকে উঠল। মেহুর চোখ ভর্তি পানি আর এমন শব্দ করা হাসিতে মেয়েটাকে কেমন যেন অদ্ভুত দেখতে লাগছে। মেহু হাত দিয়ে চোখের পানিরটুকু মুছতে মুছতে বলল, তাহলে একটা কাহিনী বলে শোনো। ওর কথা শুনে শেফা আর তনয় প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকালো। ও লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলো, আমি এমন একটা মেয়ে যার কোনো বংশ পরিচয় নেই, এমনকি বাবা মায়ের পরিচয় অবধি নেই। ছোট্টবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে। শুনেছিলাম ওই এতিমখানার মালিক নাকি
আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে আশ্রয় দিয়েছিল। উনিই আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন। ওনাদের যত বাচ্চা ছিল সবার সার্টিফিকেটের বাবা মায়ের জায়গায় ওনার আর ওনার বউয়ের নাম দেওয়া থাকতো। আমরা জানতাম ওনারই আমাদের বাবা মা। ওনাদের পরিচয়েই আমরা ছোট থেকে বড় হয়েছি। আমার যখন 17 বছর বয়স তখন ওনাদের একটা ফ্যামিলি ফাংশনে আমাদের এতিমখানার সবাইকে ইনভাইট করা হয়েছিল। সেই ফাংশনেই আমার আর হৃদের প্রথমবারের মতো আলাপ হয়। কথায় কথায় জানতে পারি হৃদ ওনার বোনের ছেলে। হৃদ প্রথম দেখাই আমাকে নাকি ভীষণ ভালোবেসে ফেলেছিল, তাই মাঝে মাঝে আমাকে দেখার জন্য আমাদের এতিমখানায় আসতো, আমার সাথে কথা বলতো, সময় কাটাতো। এভাবে একদিন হুট করে ও সবার সামনে আমাকে প্রপোজ করে বসেছিল। আমি সরাসরি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। ব্যাপারটায় ও ভীষণ কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু হার মানেনি। তারপর থেকে প্রত্যেক দিন ও একবার করে এতিমখানায় আসতো আমার সাথে কথা বলতে। কিন্তু ওই দিনের পর থেকে আমি আর ওর সামনেও আসিনি কখনো। ওর ওখানে আসার কথা শুনলেই আমি গিয়ে ওর রুম আটকে বসে থাকতাম। এটুকু বলে মেহু থামতেই তনয় কৌতূহলী কণ্ঠ বলল, তারপর? মেহু কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করলো। আমি এভাবে হৃদকে ইগনোর করায় হৃদ ভীষণ রকম ডেসপারেট হয়ে গিয়েছিল। ও গিয়ে সরাসরি ওর বাবা মাকে বলেছিল ও আমাকে বিয়ে করতে চায়। ওনারা প্রথমে মানতে চাননি। একটা পরিচয়হীন মেয়েকে ওনারা কিছুতেই ওনাদের একমাত্র ছেলের বউ হিসেবে মানতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু হৃদের জিদের কাছে ওনাদের সবাইকে হার মেনে নিতে হয়েছিল। ও সুইসাইড করার হুমকি দিয়ে তারপর আমাকে বিয়ে করার জন্য ওনাদের রাজি করিয়েছিল। ওনারাও ছেলে হারানোর ভয়ে বিয়েটা করে মেনে নিয়েছিল, কিন্তু কখনো আমাকে বউ হিসেবে মানতে পারেননি। তারপরেও বেশ ধুমধাম করেই আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ের পরে আমাদের জীবনটা পুরো পাল্টে গিয়েছিল। হৃদ সবসময় আমাকে বাচ্চাদের মতো ট্রিট করত। কখনো কোনো জিনিসের বিন্দুমাত্র অভাব রাখেনি ও আমার। আমাকে খাইয়ে দেওয়া, আমার চুল বেঁধে দেওয়া, আমার জামা কাপড় ধুয়ে দেওয়া সব কিছু ও নিজের হাতে করে দিত। এমনকি রাতের বেলা আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। ওর কাছে আমি একটা অবুঝ শিশুর মতো ছিলাম, যার প্রায়োরিটি ওর কাছে এই পৃথিবীর সব কিছুর থেকে বেশি মূল্যবান ছিল। এইটুকু বলে মেহু মুচকি হাসলো। তারপর নাক টেনে ভাঙা গলায় বলল, জানো শেফা, ওর মা একবার ওকে ভীষণ বকেছিল। বলেছিল, বউকে এতটা প্রশ্রয় দিস না। এইভাবে অতিরিক্ত ভালোবাসা পেলে তোর বউ তোর উপরেই ছুরি ঘোরানো শুরু করবে। তখন আর ওকে সামলাতে পারবি না। সব সময় বউকে শাসনে রাখা শিখ, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে তোকে। ওর মায়ের এসব কথা শুনে আমার হৃদ সেদিন কি বলেছিল জানো? বলেছিল, তোমাদের তো মা বাবা সন্তান শ্বশুর শাশুড়ি সব আছে আম্মু, কিন্তু এই পৃথিবীতে আমার মেহুর আমি ছাড়া আর কেউ নেই। আমি যদি ওকে সারাক্ষণই শাসনে রাখি তাহলে ও কার কাছে যাবে বলো তো? তোমাদের হয়তো মনে হচ্ছে আমি ওকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু বিশ্বাস করো, আমি ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি না। আমি শুধু ওর বাবা মা হয়ে ওঠার চেষ্টা করছি। ও ছোটবেলা থেকে যে ভালোবাসাগুলো থেকে বঞ্চিত হয়েছে সেগুলো সব আমি ওকে একা দিয়ে ওর ভালোবাসার ঘাটতি পুষিয়ে দিতে চাই। কথাটা বলে মেহু ফুপিয়ে কেঁদে উঠল। শেফা হাত দিয়ে মুখ চেপে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। তনয় বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের পানি মুছছে। মেহু শাড়ির আঁচল দিয়ে আবারও চোখের পানিটুকু মুছে বলল, হৃদয়ের কথা শুনে সেদিন ওর মাও আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সেদিনের পর থেকে আমি আর একটা মা পেয়েছিলাম, আর একটা বাবা পেয়েছিলাম, সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি পেয়েছিলাম। কিন্তু আমার সেই সুখ আর বেশি দিন রইল না আমার কপালে। একটা অ্যাক্সিডেন্ট আমার হৃদয়ের থেকে ওর পাটা কেটে নিল। তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। ওর একটা পা নেই তো কি হয়েছে? ওর মেহু আছে না? ওর মেহু ওর পা হবে। যখন ও হোঁচট খেয়ে পড়ে যাবে তখন ওর মেহু এসে ওকে সামলাবে। ও যেমন মা বাবা হয়ে ওর মেহুকে আগলে রেখেছিল, ওর মেহুও তেমনি ওর ঢাল হয়ে ওকে সারা জীবন সব বিপদ থেকে রক্ষা করবে। মেহুর কথা শেষ হতেই শেফা দৌড়ে এসে ওর গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। মেহুও শব্দ করে কাঁদছে।
বেলকনির দরজার সামনে হৃদ, ওর মা বাবা সহ বাকি সবাই ওখানে দাঁড়িয়ে আছে। এতক্ষণ মেহুদের কথোপকথন ওরা সবাই আড়ালে দাঁড়িয়ে সবটা শুনেছে। শেফা মেহুকে ছেড়ে দিয়ে চোখ মুছতে মুছতে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি তোমার হৃদকে অনেক ভালোবাসো, আর কিছু বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর কাঁদতে চাই না। কিছুদিন পরে আমার বিয়ে। আমি আর চোখের পানিগুলোকে জমিয়ে রেখে দিয়েছি আমার বিদায়ের জন্য। ভেবেছিলাম তখন অনেক অনেক কাঁদবো, তাই এতদিন আমি সব ধরনের কান্নাকাটি থেকে বিরত থেকেছি, কিন্তু তুমি আজকে আমাকে ইমোশনাল করে দিলে। শেফার কথা শুনে মেহু কান্নার মধ্যেও হেসে দিল। শেফা নাক টেনে নিজেকে সামলে নিয়ে বলল, সবই তো বুঝলাম, বাট তুমি সব কিছু একসাথে সামলাও কিভাবে? আঙ্কেল আন্টি তো ওনাদের গ্রামের বাড়িতে থাকে শুনলাম। তাহলে তোমার অফিসের কাজ, রান্নাবান্না, ঘর গোছানো, হৃদ ভাইয়ের খেয়াল রাখা, সেসব কে করে? মেহু একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, এসব কিছু হৃদ একাই করে। শেফা চোখ বড় বড় করে বলল, কি? মেহু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ওই মহাশয়ের খেয়াল কাউকে রাখতে হয় না, উনি নিজেই উল্টো আমার খেয়াল রাখেন। বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু আমার সব কাজ উনিই করেন। ইনফ্যাক্ট প্রতিদিনের রান্নাটাও উনি নিজের হাতে করেন। এই জন্যই তো হাত পা কেটে সারাদিন বসে থাকে, আর অফিস বাদ দিয়ে দৌড়ে দৌড়ে বাসায় আসতে হয় আমার। শেফা বেশ কৌতূহল নিয়ে বলল, আর কি কি করেন উনি? মেহু একটু আমতা আমতা করে বলল, সব কিছুই করে। এমনকি অফিস থেকে যে ফাইলগুলো আমি বাসায় নিয়ে আসি, সেগুলো সব কাজ ওই করে দেয়। আর আমার 1 বছরের মধ্যে ডাবল প্রমোশনের রহস্য হচ্ছে হৃদ। অফিসের যত কাজ আছে সব কিছু ও নিজে আমাকে বুঝিয়ে দেয়। মেহুর কথা শুনে শেফা চোখ বড় বড় করে মেহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই মেহু, তুমি আমাকে তোমার সতীন বানাবে প্লিজ? হৃদ ভাই যখন আমাকে বিয়ে করে, তাহলে আমি তনয়কে 100 তালাক দিয়ে হৃদ ভাইয়ের গলায় ঝুলে পড়ব। উফ, এত কেয়ারিং হাজব্যান্ড আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। শেফা কথাটা শেষ করতে না করতেই হৃদ বেলকনির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। তারপর শেফাকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু রাজি আছি শালি সাহেবা, তুমি চাইলে এখনই কাজী ডাকতে পারি। শেফা কিছু বলতে যাবে তার আগেই তনয় বলল, হ্যাঁ ডাকুন কাজী। এমনিতেই এই ভাঙা টিনটাকে আমি কিছুতেই নিজের গলায় ঝুলাতে চাই না, এটাকে আপনি রেখে দিন। আমি বরং মেহুকে নিয়ে যাই, ওর মতো সুইট একটা মেয়ের আমার লাইফে ভীষণভাবে প্রয়োজন। তনয় কথাটা বলার সাথে সাথে শেফা ধরাম করে ওর পিঠে কিল বসিয়ে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, একবার আমাদের বিয়েটা হতে দে, তারপর পিটিয়ে আমি তোর সব প্রয়োজন বের করে দেব। ব্যাটা ছেঁচড়া কোথাকার, সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতে মন চায় তাই না? শেফা আর তনয়ের কাণ্ড দেখে সবাই শব্দ করে হেসে দিল। এর মধ্যেই হৃদের মা সবাইকে ভেতরে আসতে বলল। ওনার কথাই একে একে সবাই ভেতরে চলে যেতে লাগলো। হৃদয় বেলকনি থেকে ভেতরে আসতে যাবে তখনই ওর হাতে হাত ফসকে ক্র্যাচটা ফ্লোরে পড়ে গেল। ক্র্যাচ পড়ে যাওয়ায় হৃদয় আর নিজের টাল সামলাতে পারল না। ও ভরহীন হয়ে পড়ে পড়ে যেতে নিল। ওকে পড়ে যেতে দেখে শেফা ওকে ধরার জন্য সামনের দিকে উদ্দেশ্য হতেই পেছন থেকে মেহু এসে শক্ত করে ওর বাহু আঁকড়ে ধরল। হৃদয়ের মা শেফার কাঁধে হাত রেখে বলল, যতদিন মেহু আমার ছেলের পাশে আছে, ততদিন আমার ছেলের হোঁচট খাওয়ার কোনো ভয় নেই মা। আমি জানি হৃদ যতবার বেসামাল হয়ে পড়ে যেতে নিবে, মেহু এসে ততবার ওকে সামলাবে। আর এটাও জানি আমার ছেলের অসম্পূর্ণ জায়গাটার পূর্ণতা হবে মেহু। সারা জীবন ওই মেয়েটাই আমার হৃদের পা হয়ে ওকে হাঁটতে শেখাবে। হৃদের মায়ের কথা শুনে শেফা ওনার দিকে এক পলক তাকিয়ে আবারও হৃদ আর মেহুর দিকে তাকালো। হৃদ মেহুর কাঁধে এক হাত রেখে হেঁটে আসছে, আর মেহু ওর এক হাত দিয়ে হৃদের কোমর জাপটে ধরে আছে। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে শেফার চোখের পাপড়িগুলো আবারও ভিজে উঠল। ভালোবাসা আসলেই সুন্দর। যারা সত্যিকারের ভালোবাসে, তারা শত অপূর্ণতা, অসম্পূর্ণতার মাঝেও ভালোবেসে আগলে রাখে। ভালোবাসার মানুষটার দুর্বলতাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রাখে।
বন্ধুরা, আজকের গল্পের নাম তোমাতেই পরিপূর্ণ। লিখেছেন আরভি আহিয়াত তিহু। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।